নির্বাচন চায় না কয়েকটি অনিবন্ধিত দল। ভোট হতে হবে ডিসেম্বরের মধ্যেই, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে প্রশ্ন। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিলের রায় কাল। আইনি লড়াইয়ে জয় পাওয়ার আশা দলটির আইনজীবী ও নেতাদের। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির বিরুদ্ধে অভিযোগ দাখিল কাল। 5 অভিযোগের প্রমাণ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের। রাজধানীর হাটগুলোয় আসছে গরু, জমে ওঠার অপেক্ষা। জেলায় জেলায় চলছে কেনাবেচা। পর্যাপ্ত মজুদ থাকায় খাতুনগঞ্জে কমেছে সব মশলার দাম। এবং বর্ষার আগেই জলজটে নাকাল রাজধানীবাসী। 3000 কোটি টাকা খরচেও মেলেনি সুফল। উপকূলের 80% বাঁধই দুর্বল। বাজেটে বরাদ্দ বাড়ানোর পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। কিছু অনিবন্ধিত দল নির্বাচন না চাইলেও গণতন্ত্রের পথ রুদ্ধ করতে পারবে না কেউ। ভোট হতে হবে ডিসেম্বরের মধ্যেই, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন দলটির নেতারা। নির্বাচন নিয়ে একটি মহল জাতিকে ব্ল্যাকমেইল করছে বলেও অভিযোগ তাদের। নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য দৃশ্যমান। অন্তর্বর্তী সরকারের চাওয়ার সঙ্গে রাজনীতিকদের তৈরি হচ্ছে ভিন্ন মত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, তবে এই দাবিকে অগ্রাহ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনিবন্ধিত কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন চায় না। অন্তর্বর্তী সরকার কি বলল তাতে কিছু যায় আসে না উল্লেখ করে বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। একই দিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক দলের আলোচনায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারা নির্বাচন চায় না তারা বিএনপি নেতাদের সমালোচনা করছে। ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজনের যুক্তি সরকারকে পরিষ্কার করার আহ্বান তার। 2রা জুন দ্বিতীয় দফায় আলোচনার জন্য ডক্টর ইউনূস বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান তিনি। গণতন্ত্রের কথা বলি, নির্বাচনের কথা বলি, গণমানুষের কথা বলি, তারা বাংলাদেশের বিরুদ্ধে হয়ে গিয়েছে কিছু কিছু কুচক্রী মহলের। কারণ তারা চায় না কোনো নির্বাচন, তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক শক্তভিত্তি, তারা চায় এই দেশ সব সময় বিদেশ নির্ভর থাকুক। তারা আমাদেরকে দেশদ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট বানাতে তৎপর হয়ে উঠেছে। দিবসটি উপলক্ষে যাত্রাবাড়িতে গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করছে একটি মহল। নির্বাচনের পক্ষপাতিতার আওয়াজ আছে, কিন্তু এই নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করা যাবে না, করা ঠিক হবে না। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে শনিবারও দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গণতন্ত্রের জন্য জীবন দেয়া শহীদদের স্বপ্নের দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির মিলাদ ও দোয়া মাহফিলে তিনি আহ্বান জানান। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। শ্রদ্ধা স্মরণে লন্ডনে পালিত হলো সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী। স্থানীয় সময় শুক্রবার পূর্ব লন্ডনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। এতে উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোরআন খানি, মিলাদ এবং জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া। তিনি যেভাবে পরিশ্রম করে গিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান জুলাই আন্দোলনের শহীদদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ গড়তে দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা যেমন তার জন্য দোয়া চাইব, আমরা বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য যেখানে যত মানুষ আত্মহত্যা দিয়েছেন জীবন, যেখানে যত মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া চাইব। যে মানুষগুলো গণতন্ত্রকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মহত্যা দিয়েছেন,
আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি। যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ। এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতের করা আপিলের রায় কাল। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চের কার্যতালিকায় 1 নম্বরে রয়েছে। আইনি লড়াইয়ে জয় পাওয়ার আশা করছেন দলটির আইনজীবী। নেতাদের আক্ষেপ, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আসা সরকার নিবন্ধন ইস্যুতে আন্তরিক হতে পারত। কাউসারা চৌধুরী, কুমুর রিপোর্ট। 2009 সালে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন চ্যালেঞ্জ করে রিট করা হয় আদালতে। রিট দায়ের করেন তরিকত ফেডারেশনের সে সময়কার সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, জাকের পার্টির মহাসচিব মুন্সি আব্দুল লতিফ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসান সহ 25 জন। পরবর্তীতে 2013 সালের 1 আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজাউল হকের বেঞ্চ দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। সবশেষ 2018 সালের অক্টোবরে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে তৎকালীন নির্বাচন কমিশন। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের 2 মাস পর জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল আবেদন পুনরুজ্জীবিত করে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুলে যায়। চলতি বছরের মার্চে নিবন্ধন ফিরে পেতে শুরু হয় আপিল শুনানি। জামায়াতের পজিশনে অনেক পলিটিক্যাল পার্টি ছিল যাদের রিভাইজড কনস্টিটিউশন জমা দেওয়া হয়েছে দেরি করে। একটা পলিটিক্যাল পার্টিকে ইলেকশন করতে প্রিভেন্ট করাটা সেটা হচ্ছে অ্যান্টি ডেমোক্রেটিক। ডেমোক্রেসি হচ্ছে আমাদের সংবিধানের একটা বেসিক পিলার, এবং আরেকটা জিনিস হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটার ওপরই পন্থী। সুবিচার পাওয়ার আশা করছেন দলটির সেক্রেটারি জেনারেল। তার মতে, আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন জুলুম অত্যাচারের পর নিবন্ধন প্রশ্নে বর্তমান সরকার আরও আন্তরিক হতে পারত বলেও মনে করেন জামায়াতের এর শীর্ষ নেতা। অন্যায়ভাবে আমাদের উপর জুলুম করে এটা বাতিল করেছে। সরকারেরই এটা কর্তব্য ছিল, যারা আমরা জুলাই অভ্যুত্থানের মিত্র ছিলাম সেই আন্দোলনের ভিত্তিতে প্রতিষ্ঠিত সরকারের এটা কর্তব্য আমাদের প্রতি সুবিচার করা। দলটির আশা, নিবন্ধনের রায় জামায়াতের পক্ষে আসার পাশাপাশি বহাল থাকবে দাঁড়িপাল্লা প্রতীকটিও। নিবন্ধন প্রতীক সহ ইনশাআল্লাহ আমরা আদালতের মাধ্যমে ফেরত পাবো। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ভূ রাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডোর শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। একটা কথা বলছে, এইটা যদি হয়, করিডোরটা যদি আমরা দেই, তাহলে আরাকান আর্মির মাধ্যমে আমরা তাদের রোহিঙ্গাগুলোকে ফেরত পাঠাতে পারবো। রিজন কিন্তু একটা বলছে ওরা, কিন্তু মানে আরাকান আর্মির সাথে তাদের রিলেশনশিপ করে রোহিঙ্গারা ফেরত যেতে পারবে। আপনারা খেয়াল করছেন, কিছুদিন আগে বললো ওই নেপিডোর সাথে কথা বলে ব্যাংককে বলল যে 1,80,000 রোহিঙ্গা ফিরে যাবে। আমাদের প্রধান উপদেষ্টা ওখানে বক্তৃতায় বলছেন, আপনারা আগামী ঈদ আপনারা ওখানে করবেন। পরিষ্কার কিন্তু আগামী ঈদ। তারপর আবার ফরেন মিনিস্ট্রি বললো এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। আর সিদ্ধান্ত যে হয়নি আমরা তো জানি, আমরা তো সবাই জানি সিদ্ধান্ত হয়নি। তারপরে এখন চেষ্টা করছেন আরাকান আর্মির মাধ্যমে করিডোর দিয়ে রোহিঙ্গা ফেরত যাবে। আমার রোহিঙ্গা ফেরত যাবে কেন? করিডোর দিয়ে আমাকে রোহিঙ্গা ফেরত দিতে হবে, এটা আমার প্রশ্ন। বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত যায়নি, জিয়া রহমান সাহেবের সময় রোহিঙ্গা ফেরত যায়নি, বেগম খালেদা জিয়ার সময় রোহিঙ্গা ফেরত যায়নি। কি করিডোর দিয়ে হয়েছিল? কেন করিডোর দিয়ে? কেন কন্ডিশনাল টু আপনার করিডোর হতে হবে? রোহিঙ্গা ফেরত যাওয়াটা তাদের সিটিজেন্স, তাদের নাগরিক অধিকার, তাদের মানব অধিকার। আইনগতভাবে তারা সেখানে ফেরত যেতে হবে ওই ডিগনিটি, এবং তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। এটাই হতে হবে বাংলাদেশের পজিশন। করিডোর দিয়ে আমি কন্ডিশনালি ওদের সুযোগ সুবিধা, সুবিধাটা কাদের? আরাকান আর্মি। ওকে, আরাকান আর্মি তারা 20% জায়গা এখনো দখল করতে পারেনি। তাদের আর্ম সাপ্লাই
ন্যাপিডও তাদের আর্ম সাপ্লাই বন্ধ করে দিয়েছে। তাদের এখন অনেক কিছু দরকার, আমি এতটুকু আর বেশি কিছু বলবো না। তাদের অনেক কিছু দরকারটা হচ্ছে আরাকান আর্মি। আরাকান আর্মি কারা আরাকান আর্মি? রোহিঙ্গাদের প্রতি তাদের অ্যাটিটিউড কেটে জানেন আপনারা, অনেকে জানেন না। ন্যাপিডোর চেয়েও খারাপ অ্যাটিটিউড। আরাকান আর্মির অ্যাটিটিউড টুয়ার্ডস রোহিঙ্গা ইজ ওয়ার্স দেন ন্যাপিডো। আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরে ইনকারশন করতেছে। আরাকান আর্মির লোকজন আমাদের দেশের ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, আমাদের দেশের ভিতরে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এটা তো আমার সভরেন্টির ইস্যু, যে এই লোকগুলো আমার বর্ডার ক্রস করে, আমার ইনকারশন করে আমাদের ভিতরে আসছে। সভরেন্টি অলরেডি তারা ভায়োলেট করতেছে, এবং তাদের আলটিমেট ইন্টারেস্ট হচ্ছে তারা একটা স্বাধীন অটোনমাস আরাকান চায়। বাংলাদেশের রোহিঙ্গা তার ইন্টারেস্টের মধ্যে কোথায় পড়ে? রোহিঙ্গারা আরাকান আর্মির বিরুদ্ধেও কোথাও কোথাও যুদ্ধ করছে ন্যাপিডোর সাথে মিলে। তাহলে আলটিমেটলি এই আরাকান আর্মি কিন্তু চাইনিজদের ব্যাকিংয়ে, চাইনিজদের একটা গ্রুপ আছে, ওখানে আমরা নামটা এখানে দেখি, এই হ্যাঁ ইউনাইটেড ওহা। তাইলে অলরেডি কিন্তু ওরা একটা নন স্টেট অ্যাক্টর হিসেবে কাজ করতেছে এদের সাথে, আরাকান আর্মির সাথে। আরাকান আর্মি বাংলাদেশের ইন্টারেস্ট সার্ভ করার জন্য আপনাকে আগামী দিনে কোঅপারেট করবে, আপনার এই বিশ্বাসটা কোথার থেকে জন্মালো? আপনাকে এই বুদ্ধিটা কারা দিল? একটা সভরেন দেশ একটা নন স্টেট অ্যাক্টরের সাথে অ্যারেঞ্জমেন্ট করে, সেই অ্যারেঞ্জমেন্টের গ্যারান্টি ভ্যালিডিটি কে দেবে? সেই নন স্টেট অ্যাক্টরের সাথে আমার স্বার্থের মিল হবে, এটা আপনাকে কে বলবে? আমরা তখন সরাসরি ছিলাম রাজধানীর সিলডাপ মিলনায়তনে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে কাল। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, ডিসেম্বরের মধ্যেই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হবে। বিচার এমনভাবে করা হবে যাতে এর মান নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। গত 12 মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয়। ওই দিন ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, শেখ হাসিনা জুলাই আগস্টের আন্দোলনে 1400-র বেশি মানুষ হত্যার অপরাধী। তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানিসহ 5 অভিযোগের প্রমাণ মিলেছে। এছাড়া আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ। প্রথম কথা হচ্ছে, এই অপরাধের বিচার আমাদের নিশ্চিত করতেই হবে। বিচারের কাজ পুরোদমে আগাচ্ছে। যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। 4 দিনের জাপান সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার জাপানের স্থানীয় সময় বেলা 11:20 ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এর আগে বুধবার প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা টোকিও যান। সফরের প্রথম দিনে ডক্টর ইউনূস সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে। তৃতীয় দিনে বৈঠক করেন বর্তমান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে, যেখানে দুই দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। এছাড়া শুক্রবার সন্ধ্যায় জাপানের শোকা ইউনিভার্সিটি থেকে অনারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। পরিবেশ উপদেষ্টা বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ক্ষমতার মোহ থেকে সরে আসতে হবে। নেতৃত্বের বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। সকালে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর তরুণদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সামনে আসতে থাকে।
তাই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থে তরুণদের কাজ করতে হবে। নিজের কাছে নিজে সৎ থাকবেন। তরুণ নেতৃত্বের ব্যাপারে যেন আর্থিক অসততার অভিযোগ কেউ তুলতে না পারে। আমি দায়িত্বে যাব, গাড়ি পাবো, মিন্টু রোডে বাসা পাবো, একটা করে প্লট পাবো, বালু পাথরের ব্যবসা পাবো, কোরবানির হাটের ব্যবসা পাবো, জলাশয় পাবো, এই সমস্ত নিয়ে কেউ কোনোদিন জনপ্রিয় নেতা হবে না। জেনে না জেনে কোনো পোস্ট দেওয়া যাবে না, জেনে তারপরে পোস্ট দিতে হবে, কারণ এটা ম্যাটার করে। তো অনেক মানুষ এটা শোনে। তো হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারে প্রশাসন ব্যর্থ এমন অভিযোগ তুলে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান নেতারা। বলেন, নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। সাম্য হত্যার ঘটনায় রহস্যজনক সব দিক খতিয়ে দেখে জনসম্মুখে আনার আহ্বান জানান তারা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডিএমপির দেয়া ঘটনার বিবরণ অস্পষ্ট বলেও মন্তব্য করেন ছাত্রদল নেতারা। অভিযোগ করেন, ক্যাম্পাসে ছাত্রলীগের দখলদারিত্ব এখনও অব্যাহত আছে এবং হলগুলোতে তারা বিভিন্ন অপকর্মে জড়িত। যে তথ্য উপস্থাপন করা হয় তাও ছিল অত্যন্ত সাম্য হত্যাকাণ্ডের মতন একটি ন্যক্কারজনক ঘটনায় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা বিধানে ব্যর্থ হয়েছেই। দুটি ঘটনার পরিপ্রেক্ষিতেই পরবর্তীতেই তারা অত্যন্ত দায়সারা আচরণ করেছে। আমাদের দায়িত্ব হচ্ছে তদন্ত কাজে সহযোগিতা করা। ঘটনার প্রথম দিন থেকে, ওই রাত থেকেই আমরা তদন্ত কার্যে দায়িত্ব নিয়ে আমাদের ভাইয়ের জন্য, যাতে এই তদন্তের এটি পরিকল্পিত কিনা, আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে এই ঘটনাটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঘটানো হতে পারে। সময় সংবাদ আরও থাকছে। রেলপথে ঈদযাত্রা শুরু, উচ্ছ্বসিত সবাই, ব্যবস্থাপনায় সন্তোষ। এক্সপ্রেসওয়ের কাজে নবীনগর চন্দ্রা সড়কে যানজটের সংখ্যা, অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের পরামর্শ। ধীরে ধীরে জমে উঠছে কোরবানির হাট। মরুভূমির জাহাজ খ্যাত উট উঠেছে চট্টগ্রামের মাইজ্জাটেক হাটে। পর্যাপ্ত গরু থাকলেও এখনও শুরু হয়নি কাঙ্ক্ষিত কেনাবেচা। আপাতত দরদাম যাচাই করলেও সময়ের সঙ্গে বিক্রি বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। এবার গরুর দাম বেশি বলছেন ক্রেতারা। সপ্তাহখানেক বাদেই পবিত্র ঈদুল আজহা, তাই কোরবানির পশু কেনাবেচা করতে ব্যস্ত ক্রেতা বিক্রেতা। প্রতিবারের মতো এবারও বড় গরুর চাহিদা কম। ৮০,০০০ থেকে ১ লাখ টাকার গরু বেশি বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় এবার পশুর দাম বেশি, দাবি ক্রেতাদের। যে গরুর দাম ৫০ আসলে গরু ৭০ আছে গা, ৬৫ কইও আমরা পাই না। সারাদিন ঘোরার পরে একটা গরু আমরা নিছি ১,১১,০০০ টাকা দিয়া। গরুর দাম অনেক বেশি। ব্যবসায়ীরা বলছেন, বাজারে পর্যাপ্ত গরু আসলেও দেখা নেই কাঙ্ক্ষিত ক্রেতার। তবে ঈদের ২-৩ দিন আগে বেচাকেনা বাড়বে বলে আশা বিক্রেতাদের। বেচাকেনা কম, আর ক্রেতারা বসে রয়েছে, পরে এরা মানে সস্তা কেনার চেষ্টা করতেছে। ৫টা গরু নিয়েছিলাম, আমি বেচছি, লাভ হয়েছে না। বাজারে যে অবস্থা, গরুর দাম বাইরে গেছে কিন্তু কাস্টমার নাই। চট্টগ্রামের কর্ণফুলীর মৈজ্জাটেক পশুর হাটে উঠেছে মরুভূমির জাহাজ খ্যাত ৩টি উট। শৌখিন ক্রেতাদের কথা মাথায় রেখে প্রথমবারের মতো উট আনা হয়েছে এ বাজারে। ১২ ফুট উচ্চতার এক একটি উটের দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা। এদিকে হাট থেকে গরু কেনার পাশাপাশি ভোগান্তি এড়াতে খামারেও ভিড় করছেন অনেকে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে নওগাঁর মহাদেবপুর পশুর হাটে আছেন রিপোর্টার MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, পশু কিনতে একদিকে দেখছিলাম ক্রেতাদের যেমন সরব উপস্থিতি, অন্যদিকে উপযুক্ত দাম পেতে কিন্তু প্রান্তিক এবং তৃণমূল যেসব খামারি রয়েছে তারাও আজকের এই হাটে তাদের লালন পালন করা পশুগুলো তুলেছেন। একেবারে কিন্তু আমরা দেখছিলাম দুপুর পর থেকে বাহারি জাতের পশুতে একবারে ভরে উঠেছে নওগাঁর এই মহাদেবপুরের হাট। ইতিমধ্যে হাটের কিন্তু কানায় কানায় দেখছিলাম ছোট বড় মাঝারি, অর্থাৎ ১০০ কেজি থেকে শুরু করে ৫ মণ ৭ মণ ওজনের পশু কিন্তু এই মুহূর্তে হাটে তোলা হয়েছে। এবং দুপুর পর থেকেই
এক ধরনের দর কষাকষি চলছে এবং মূলত অনেকে কিনেছেন, তারপরও কিন্তু শেষ পর্যন্ত কম দরে একটা পশু কিনবেন এমন প্রত্যাশায় কিন্তু দর হাঁকাহাঁকির মাধ্যমে শেষ পর্যন্ত হাটগুলোতে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছেন ক্রেতাদের আমরা দেখছিলাম। তবে আশপাশের যতগুলো পশু ছিল কম বেশি লক্ষ্য করা যাচ্ছে যে খামারিরা আসলে তাদের এই শেষ মুহূর্তে, ঈদের ঠিক শেষ মুহূর্তে কিন্তু এই পশুগুলো নিয়ে এসেছেন এবং একটা প্রত্যাশিত দরের আশায় এই হাটে তুলেছেন তারা। এবং গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে আশপাশের এই যেসব লালন পালন করেছিলেন পশুগুলো, তারা আসলে শেষ মুহূর্তে একটা ভালো দরের আশায় মূলত এই হাটগুলোতে তুলে থাকেন। এবং আজকের হাটে আমরা যে চিত্রটি দেখছিলাম 110 বা 120 কেজি ওজনের একটি পশু দৃষ্টিনন্দন বা পশুর উপর ভিত্তি করে দরদাম হাঁকছেন 90,000 থেকে 1 লাখ টাকা বা 1,10,000 টাকা। এর মধ্যে অনেকেই কিনেছেন এবং এখানকার যারা কিনেছেন তাদের দিক থেকে কিছুটা পরস্পর বিরোধী বক্তব্য আমরা দেখতে পাচ্ছিলাম। তারা বলছেন যে কিছুটা পশুর দাম এখন পর্যন্ত বেশি, আবার যারা বিক্রি করছেন তারা বলছেন যে বিগত বছরগুলোর চেয়ে কিন্তু এবার পশুর সার্বিক দাম অনেকটাই কম। এবং এই কম বেশি পরস্পর বিরোধী বক্তব্যের মাঝেও যে বিষয়টি আমরা দেখছিলাম যে এবার আসলে পশুর সমাহারটা অত্যন্ত বেশি এবং জেলা প্রাণী সম্পদের তথ্য বলছে জেলায় এবছর প্রায় 7,90,000 পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছিল। বিগত বছরের চেয়ে এই পশুর সংখ্যা প্রায় অতিরিক্ত 1 লাখ রয়েছে। এই পশুগুলোই কিন্তু ধাপে ধাপে এই মুহূর্তে হাটে তুলছেন এবং গ্রাম পর্যায়ে বিভিন্ন জাতের এই পশুগুলো কিন্তু একটা উপযুক্ত দরের জন্যই প্রতি বছর লালন পালন করে থাকেন পরম যত্নে এবং সেই পশুগুলো একটা প্রত্যাশা দরের আশায় এই মুহূর্তে হাটে তুলছেন। কেনা বেচার যে চিত্রটি দেখছিলাম এখন পর্যন্ত অনেকেই গরু দেখছেন এবং শেষ পর্যন্ত সন্ধ্যার আগ মুহূর্তে একটা দর নাগালের মধ্যে এলেই তবে এই পশুগুলো তারা ছাড়বেন এবং কেনা বেচার যা চিত্র তাতে দূরের ব্যাপারীর উপস্থিতি কিছুটা কম রয়েছে। তবে এই মুহূর্তে যে কেনা বেচা তা কিন্তু সন্তোষজনক নয় বলছেন এখানকার ব্যাপারীরা। সব মিলে আরো সপ্তাহ রয়েছে, জমজমাট একটা কারবার এখানকার প্রান্তিক খামারিরা আশা করছেন। এই ছিল নগর মহাদেবপুরের সার্বিক পশু বেচা কেনার খবর আমার কাছে। পশুর হাটের খবর জানছিলাম নওগাঁ থেকে। ঈদুল আজহা সামনে রেখে খাতুনগঞ্জে পর্যাপ্ত সরবরাহ থাকায় এবার গরম মশলার দামও কম। এলাচ, দারুচিনি, লবঙ্গ সহ বেশিরভাগ মশলার দর গত বছরের চেয়ে 150 টাকা পর্যন্ত কম বলে দাবি ব্যবসায়ীদের। তবে আমদানিকারকরা বলছেন চোরাই পথে ভারত থেকে মশলা আসায় লোকসানের মুখে পড়েছেন তারা। ফেরদৌস লিপির রিপোর্ট। সপ্তাহখানেক পরেই কোরবানির ঈদ, তাই দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি হওয়া এলাচ, দারুচিনি, লবঙ্গ, জিরা সহ নানা মশলা জাতীয় পণ্যগুলো গোডাউন থেকে ট্রাকে ট্রাকে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। কোরবানি ঈদ উপলক্ষে এবার দেশে পর্যাপ্ত মশলার আমদানি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ঈদের বাড়তি চাহিদা বিবেচনা করে 3 মাস আগেই রফতানিকারক দেশগুলো থেকে মশলা আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। এবছর এলাচ ছাড়া অধিকাংশ গরম মশলার দাম বিগত বছরের তুলনায় কেজিতে 50 থেকে 150 টাকা পর্যন্ত কম বলে জানান আমদানিকারকরা। যথেষ্ট আমদানি হয়েছে। ইন্ডিয়ার থেকে মাল যখন বেশি হবে তখন 3000 টাকায়ও আসে যেতে পারে। আমদানিকারক এবং পাইকারি ব্যবসায়ীরা বলছেন দেশের গরম মশলার চাহিদার প্রায় 90% আমদানি করতে হয়, আর আন্তর্জাতিক বাজারের বুকিং রেটের উপর নির্ভর করে দেশের গরম মশলার বাজার দাম ওঠানামা করে। পর্যাপ্ত মজুদ থাকলেও বিগত বছরের তুলনায় বেচাকেনা কম বলে দাবি ব্যবসায়ীদের। এখানে ইন্ডিয়ার থেকে কিছু মাল আসতেছে, সোরাপথ থেকে কিছু মাল আসতেছে, সেজন্য এখানে বেচাকেনা খুব খারাপ। এদিকে কাঁচা পণ্যের মধ্যে চাহিদার চেয়েও বেশি সরবরাহ দেশীয় পেঁয়াজের, ফলে দামও স্থিতিশীল। প্রতিটা ঘরে ঘরে পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে। এখনো বাজারটা ঊর্ধ্বমুখী না, নিম্নমুখী আছে। আদা রসুন একটু বাড়ছে বাজার গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রায় 10-15 টাকা বেড়ে গেছে। ব্যবসায়ীরা জানান দেশে প্রতি বছর প্রায় 900 কোটি টাকা মশলা আমদানি করা হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদ উদযাপনে শুরু হলো শেকড়ে ফেরার যাত্রা। প্রথম দিনে রেলপথে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। প্রিয়জনের সান্নিধ্যে যাওয়ার আগ মুহূর্তে উচ্ছ্বসিত শিশুসহ সব বয়সীরাই। অনলাইনে টিকিট কাটতে গিয়ে বিড়ম্বনায় পড়লেও নির্বিঘ্নে ট্রেনে ওঠাসহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। রেল সচিব জানান ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। রেলপথে নাড়ির টানে বাড়ির পানে ছুটছে রাজধানীবাসী। শনিবার ভোরে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয় এবারের ঈদযাত্রা।
নেড়ে অপেক্ষায় প্রিয়জন, চোখে মুখে তাই স্বজনদের সান্নিধ্য পাওয়ার অধীর আগ্রহ। নিরাপদ ও স্বস্তির বাহন হিসাবে ট্রেনে ঈদযাত্রায় আনন্দ যেন ঢের বেশি, যা ছুঁয়েছে শিশুসহ সব বয়সীদের। নানুর বাড়িতে যাচ্ছি, নানুর সাথে এবার ঈদ করব। আমরা সবাই একসাথে মেহেদি দিব, কুরবানি দেব, সবাই একসাথে থাকবো, খাবো, খেলবো। বাড়িতে যাচ্ছি, অনেক আনন্দ, কারণ প্রিয়জনের সাথে দেখা হবে। বাসে যেতে ধরুন অনেক সময় জ্যাম পড়ে রাস্তায়, বা ট্রেনে তো এটা হয় না। সেফটির দিক থেকে ট্রেন অনেক ভালো। যাত্রীরা জানান এবার অনলাইনে টিকিট কাটতে গিয়ে নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে তাদের। তবে নির্বিঘ্নে ট্রেনে ওঠা ও সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তির সুর যাত্রীদের কণ্ঠে। আগেভাগে যাওয়াতে একটা সুবিধা পাচ্ছি, টিকিট সহজে পেয়েছি, এটা একটা সুবিধা। অনলাইনের ভোগান্তিটা হয় যে দেখা যায় যে 10 মিনিটের ভিতরে টিকিট আর নাই, টিকিট সব শেষ। হ্যাঁ, এখন কোথায় কি জাদুর বাক্সের মতো কোথায় চলে যায় এটা বলতে পারি না। এদিকে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন রেল সচিব। জানান রেলপথে টিকিট কালোবাজারি রোধে কঠোর অবস্থানে মন্ত্রণালয়। 8টি স্টেশনে যাত্রী ছদ্মবেশ নিয়ে তারা চেষ্টা করেছিলেন যে এই অ্যানোমালিসগুলো ধরতে। আমলে নেওয়ার মতো মেজর কোনো কিছু ফ্লস কিন্তু পাওয়া যায়নি। এবার ঈদুল আজহায় 5 জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি চলছে কেটল সার্ভিসও। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আশুলিয়ায় একদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ, অন্যদিকে সড়কে খানাখন্দ। তার সঙ্গে যোগ হয়েছে পশুবাহী ট্রাক ও ঘরমুখী মানুষের বাড়তি চাপ। এতে ঈদুল আজহায় প্রায় 20 কিলোমিটার সড়কে যানজটের আশঙ্কা যাত্রী ও চালকদের। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। মনির হোসেনের ছবি ও মোজাফর হোসেন জয়ের তথ্য নিয়ে রিপোর্ট। বিমানবন্দর থেকে শুরু হওয়া ডিইপিজেড পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজের এই চিত্র নবীনগর চন্দ্রা ও টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের। এমনিতেই প্রতিনিয়ত যানজট বিড়ম্বনায় থাকা সড়কটিতে বাড়তি ভোগান্তি হিসেবে যোগ হয়েছে জলাবদ্ধতা ও খানাখন্দ। এতে যাত্রীরা যানজট আতঙ্কে ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরা নিয়ে চরম ভোগান্তিতে পড়ার শঙ্কায়। বেহাল অবস্থা, এতে জনগণ বাড়িতে ঠিকমতো যেতে পারবে না। রাস্তার যে খানাখন্দ, এতে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হতেছে। সবসময় জ্যাম পোহাতে হয়, গত ঈদেও অনেক জ্যাম পোহাতে হয়েছে, এবারও আরো বেশি হয়তো বা হবে। রাস্তায় ভাঙা, এর কারণে প্রচুর পরিমাণ জ্যাম হবে। গর্ত ভরা, খাল খনন, তার মধ্যে মোটরসাইকেল চালাতে আমাদের সমস্যা হচ্ছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুম শুরু হওয়ায় আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত সড়কটিতে খানাখন্দ আর জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় পরিবহনগুলোকে। তার সঙ্গে যোগ হয়েছে কোরবানির পশুবাহী ট্রাক ও ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ। এছাড়া যত্রতত্র যানবাহন পার্কিং আর ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্মের কারণে বাড়তি ভোগান্তি হতে পারে এই সড়কে। জামজট লাগিয়ে আছে, উল্টা পাল্টা গাড়ি ঢুকায়, ভাঙ্গা টাঙ্গা আছে, যেখানে ডাইভারশন দেওয়া আছে ওগুলো নিয়ে জাম পড়তেছে। সেতুর কাছে ওখানেও জাম লাগে, ওটাও হয়নি কাজ ক্লিয়ার। ছুটি কাটাবে মানুষ, তাকে এখানে রিড করতে হবে যদি এই রাস্তাকে ব্যবহার করে কোনো পরিবহন গাড়ি। দিন শেষ হয়ে যায় এখানে, খাবো কি, যাবো কি, কিভাবে কি করবো। অটো রিক্সা যদি উল্টে সেটা আসে তাহলে এই যানজটগুলা হবে না। আর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে ট্রাকগুলো ঢুকবে, সেটা আমাদের জন্য সম্ভাবনা বেশি। আমাদের যানজটের জন্য ট্রাকে যাত্রী উঠায়, তখন আমাদের গাড়ি পরিবহন সেক্টরটা আপনার প্রবলেম হয়ে দাঁড়ায়। আসন্ন ঈদে সড়কে প্রতিবন্ধকতার শঙ্কার কথা স্বীকার করে সংকট নিরসনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে জানাই হাইওয়ে পুলিশ। সর্বোচ্চ হলো চেষ্টা আছে মানুষকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছানোর ব্যাপারে আমরা বদ্ধপরিকর। রাস্তায় যদি কোনো স্ট্রাকচারাল কোনো প্রবলেম থাকে সেটাকে মাথায় নিয়ে আমরা কাজ করতেছি। উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক হাজার যানবাহন প্রতিদিন এই দুটি সড়কে চলাচল করলেও ঈদে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। সময় সংবাদ, সাভার। শিল্পাঞ্চলে গ্যাসের সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল করিম খান। সকালে গাজীপুর ও সাভারের বিভিন্ন কারখানা পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় তিনি জানান, দেশের গ্যাসের অনেক বেশি অবৈধ সংযোগ রয়েছে। শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সংকটের অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে। শিগগিরই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি এর সঙ্গে তিতাসের যেসব কর্মকর্তারা জড়িত তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গ্যাস সরবরাহের যে অভিযোগ এরা শিল্প মালিকরা করে আসছেন, আমরা এখানে কিছুটা সত্যতা পাচ্ছি এবং এইটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। আমরা 4 কার্গো এক্সট্রা এলএনজি আনতেছি। আমরা আশা করতেছি এইটা ওই একটা কার্গো আসছে, কিন্তু এইটা ওই যে সমুদ্রের উত্তাল আবহাওয়ার জন্য
এটা ডকিং করতে পারে নাই, তো এখন এটা ডকিং করছে। তো আমরা আশা করতেছি আজকে বিকালের মধ্যেই, সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে, সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী আমরা ওই তিতাসের সে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। সংকট সম্ভাবনার মধ্যেই দুয়ারে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা। প্রত্যক্ষ কর আদায় বৃদ্ধি ও সবাইকে ডিজিটাল কাঠামোর মধ্যে এনে রাজস্ব বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। তাদের মতে সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হলে প্রবৃদ্ধি সম্পন্ন কর ব্যবস্থা গড়ে উঠবে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরি করা। এক্ষেত্রে অর্থের যোগান বড় বাধা বলে মনে করেন সংশ্লিষ্টরা। একদিন পরই প্রস্তাবিত জাতীয় বাজেট 2025-26 তুলে ধরবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। সংকট, চ্যালেঞ্জ, সম্ভাবনার নতুন দুয়ার সামনে রেখে সমস্যার সমাধানের নানা কৌশল ও পরামর্শ সরকারের সামনে তুলে ধরছেন খাত সংশ্লিষ্টরা। শনিবার রাজধানী কাকরাইলে দেশ টিভি আয়োজিত বাজেট আলোচনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, শুল্কহার কমিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, প্রত্যক্ষ কর বাড়ানোর উপর জোর দেন অর্থনীতিবিদরা। প্রশ্ন তোলেন রাজস্ব নীতি কমিশন না করা নিয়ে। যারা নাকি দিচ্ছেন তাদের উপরে না, এটার যে কর জাল বিস্তার করা, এইখানে যেসব লিকেজ আছে লিকেজগুলোকে প্লাগ করা, এগুলোর একটা প্রত্যাশা এই বাজেটের মধ্যে থাকবে। প্রাইভেট সেক্টরের যে লেভেলটাতে আপনার এখন চাহিদা আছে এবং যে লেভেলে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ালে এই অর্থনীতি এখন সাপোর্ট পাবে এবং কর্মসংস্থানের হেল্প হবে, সে জায়গাটা আমি মনে করি আমাদের একটু গুরুত্ব দেওয়া উচিত। তবে রাজস্ব বিভাগ সংস্কারের 5টি প্রস্তাব বাস্তবায়নে টেকসই জনবান্ধব কর কাঠামো গড়ে উঠবে বলে মনে করেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। আমাদের যে সংস্কারের যে প্রস্তাব বা সুপারিশ, সেগুলো সকল পক্ষ ভালো করে দেখে শুনে যদি এটা গ্রহণ করেন বা করতে পারেন, প্রয়োগ করতে পারেন, তাহলে কয়েক বছরের মধ্যে প্রবৃদ্ধিমান একটা প্রভাব ফেলতে সক্ষম হবে। 15 বছরে ব্যাংক ও পুঁজিবাজার খাতের দুরবস্থা তুলে ধরেন সংশ্লিষ্টরা। সমালোচনা করেন দুর্নীতিবাজ ব্যাংক পর্ষদ সদস্যদের নিয়ে। এছাড়া এলডিসি গ্রাজুয়েশন নিয়ে শঙ্কার কথা জানান ব্যবসায়ীরা। বৃহৎ ঋণ গ্রহীতাদের মধ্যে অনেকেই রাজনৈতিক নিষ্পেষণের সুযোগ মুখোমুখি হয়েছেন গেল 15 বছরে। আমরা যারা স্টেক হোল্ডার, আমরা যারা ব্যবসায়ী, তো আমাদেরকে নিয়ে এলডিসি গ্রাজুয়েশনে যেতে হলে তো একটা রোডম্যাপ তৈরি হওয়া দরকার, আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া দরকার, আমাদের একটা গাইডলাইন দেওয়া দরকার। বাংলাদেশে কোন ক্ষেত্রে বৈষম্য নাই? সরকারের কার্যক্রম বাংলাদেশে প্রতিনিয়তই প্রতিটি ক্ষেত্রে একটা বৈষম্যের সৃষ্টি করছে। বাজেটে জ্বালানি সংকট নিরসনে নতুন গ্যাস কূপ খননে বরাদ্দ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে নীতিতে পরিবর্তন ও স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আগামী অর্থ বছরের বাজেটে নতুন চমক নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে খেলাপি ঋণ আদায়, পাচার হওয়া অর্থ ফেরত ও করের আওতা বাড়ানোর উদ্যোগের অভাবে এমন অবস্থা তৈরি হয়েছে। দুপুরে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে দেবপ্রিয় বলেন, দুর্নীতিবাজদের জব্দ করা সম্পদ বাজেটে যুক্ত করা গেলে তা নতুন চমক হতে পারে। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারকে করমুক্ত সুবিধা দেয়া এবং বিগত সরকারের আমলের অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ ও ঋণ খেলাপিদের আইনের আওতায় আনার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। গতানুগতিক বাজেটের চরিত্র কি এটা আমরা জানি। একটা যেমন পরোক্ষ করের উপর নির্ভরশীলতা, তো কর বাড়াতে হবে, সবাই একমত হবে, কিন্তু পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমিয়ে প্রত্যক্ষ কর কিভাবে বাড়াবো, এইটার তো আপনার একটা দিক নির্দেশনা লাগবে। আমার খুবই আশা ছিল এবার বাজেটে একটা নতুন উৎস হবে, অবৈধ উপায়ে অর্জিত সম্পদকে আমরা জাতীয় রাজস্বে অর্থায়নের একটা উৎস হিসেবে নতুন একটা খাত সৃষ্টি করতে পারবো। এখন পর্যন্ত সেটার লক্ষণ এখনো দেখি নাই। পাহাড়ি নদীগুলোর পানি বাড়ায় সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা সহ উত্তর পূর্বের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থপ্রতিম বড়ুয়া জানিয়েছেন, এই অঞ্চলের পাহাড়ি নদীগুলোর পানি আগামী 2 দিনে বাড়তে পারে। দেশের পূর্বাঞ্চলের ফেনী ও মুহুরী নদীর পানি বৃদ্ধি পেলেও তা বিপদসীমা অতিক্রম না করায় আপাতত বন্যার শঙ্কা নেই। এদিকে আগামী 1 সপ্তাহে ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সমুদ্র বন্দর সময়ের উপর যে 3 নম্বর স্থানীয় সতর্কতা ছিল সেটি নামিয়ে ফেলতে বলা হয়েছে। বছর কিন্তু বর্ষাকাল অনেক আগেই শুরু হয়েছে। 38 মে যেটা গভীর নিম্নচাপ ছিল, এই গভীর নিম্নচাপের প্রভাবেই সারা দেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। এটাকে জলবায়ুগত কোনো পরিবর্তন বলা সম্ভব বলা যাচ্ছে না, কারণ জলবায়ুগত বলা অবস্থার কারণ হলো যে আপনি যদি পরপর 30 বছরের যে মৌসুমী বায়ুর সেট সেটা যদি চেঞ্জ হয়ে যায় তখন সেটাকে আমরা জলবায়ু পরিবর্তন বলবো। বন্যা আশঙ্কা রয়েছে আমাদের পাহাড়ি নদী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, এই জেলার পাহাড়ি নদী যেগুলো রয়েছে সেখানে। গত কয়েকদিনের বৃষ্টিতে বর্ষার আগেই জলজটে নাকাল নগরবাসী। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, আসন্ন বর্ষায়ও কি ডুববে রাজধানী? যদিও গত এক যুগে জলাবদ্ধতা নিরসনে 2 সিটি কর্পোরেশন খরচ করেছে 3000 কোটি টাকা। নগর পরিকল্পনাবিদ বলছেন, খাল উদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থা সমন্বিত নেটওয়ার্কে আনা না গেলে জলাবদ্ধতার ভোগান্তি থেকে এবারও মিলবে না মুক্তি। আশরাফুল ইসলামের ক্যামেরায় রাইদুল ইসলাম শুভর রিপোর্ট। রাজধানীতে যে কটি এলাকার মানুষকে জলজটের নাকাল হতে হয় তার মধ্যে অন্যতম মিরপুর। রাজধানীবাসীর ভোগান্তি কমাতে তৈরি করা হয় 1.5 কোটি টাকার ব্যয়ে মেট্রো রেল প্রকল্প, যা কিনা উপর দিয়ে বয়ে চলেছে আর আমি নিচে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এটি কোনো বৃষ্টির পানি নয়, ড্রেনের পানি সড়কে এসে পৌঁছেছে। শুধু মিরপুর নয়, প্রতি বছর সামান্য বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ে রাজধানীর অর্ধশত এলাকা। ধানমন্ডি 27-এ দেখা যায় সড়কে পানির নিষ্কাশন পাইপের মুখেই জমে আছে ময়লা। ম্যানহোলে ময়লা জমে ড্রেনের পানি উপচে সড়কে আসার উপক্রম। ওদের যে দায়িত্ব সেই দায়িত্ব মোতাবেক কোনো কাজই করে না। যাত্রী নেওয়া যায় না, ময়লার ভিতরে নামে না, আমার বসে থাকতে হয়। কোমর পর্যন্ত পানি, গাড়ি টাইনা নিতে হয়। এখানকার ময়লা আবর্জনা পানি আসে, সেটা মানুষের গায়ে লাগছে। আমার ওয়াইফ আমার ঘরেই ঢুকতে দিচ্ছিল না, এরকম একটা ব্যাড স্মেল আলা পানি। দীর্ঘমেয়াদের একটা সময় নিয়ে কাজ করবে, এই কাজগুলো কেউ করার চেষ্টা করে না। কেন করে না? তার সদিচ্ছার অভাব আছে। জলাবদ্ধতা নিরসনে চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন করে ঢাকার খালগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এলাকার যত ময়লা আছে সব খালের ভিতরে ফেলায়। খালের এই মুখটা বন্ধ করে অপরিষ্কার গ্যাস তৈরি করছে। এবারের বর্ষায় জলাবদ্ধতা নিরসনে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে এবার ভোগান্তি কম হওয়ার আশা পরিবেশ উপদেষ্টার। আর কিছু পারি আর না পারি, খালের নিচটা অন্তত যদি আমরা গভীর করে দিই এবং ড্রেনগুলো পরিষ্কার করি, তাহলে জলাবদ্ধতাটা আশা করি এবার অন্যান্য বছরের তুলনায় কম হবে। পরিকল্পিত নগরায়নের পাশাপাশি খাল উদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থা সমন্বিত নেটওয়ার্কে আনা গেলে জলাবদ্ধতা নিরসন সম্ভব বলে মত নগর পরিকল্পনাবিদদের। খাল উদ্ধার হয়েছে অল্প অংশ, কিন্তু তার ডাউনফলে গিয়ে সেখানে ভরার যার ফলে সেই পানিটা নামতে পারছে না। ড্রেনের ক্ষেত্রেও তাই, যে আমরা পুরো নেটওয়ার্কটাকে উদ্ধার না করতে পারলে কখনই এটা হবে না। ক্যালেন্ডারের পাতা অনুযায়ী বর্ষা মৌসুম শুরু হতে এখনো বাকি অন্তত 2 সপ্তাহ। সাগরে নিম্নচাপের প্রভাবে ঢাকায় গত কদিনের বৃষ্টি ও জলজট জানান দিচ্ছে আসন্ন মৌসুমেও ভোগাবে রাজধানীবাসীকে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতির শিকার দেশের উপকূলীয় অঞ্চল, অথচ এসব এলাকার প্রায় 80% বাঁধেরই নেই দুর্যোগ মোকাবিলার সক্ষমতা। সংশ্লিষ্টরা বলছেন, উপকূলীয় অঞ্চল রক্ষায় গুরুত্ব না দিলে সব ধরনের চাপ বাড়বে জাতীয় পর্যায়ে। তাই আসন্ন বাজেটে দুর্যোগ মোকাবিলায় এ খাতে জিডিপির ন্যূনতম 3% বরাদ্দের পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। অরক্ষিত ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণে প্রতি বছর বসতভিটা, ফসল ও সম্পদ হারিয়ে নিঃস্ব হচ্ছে হাওর ও উপকূলবাসীর অনেকে। বিশ্বজুড়ে উপকূল বেষ্টিত দেশগুলো জলবায়ুর কারণে দুর্যোগে বরাদ্দ রাখে জিডিপির প্রায় 5%, কিন্তু বাংলাদেশে এ খাতে চলতি অর্থ বছরের বরাদ্দ জুটেছে 0.76%। বিশেষজ্ঞরা বলছেন, উপকূলে এই মুহূর্তে প্রায় 6500 কিলোমিটার টেকসই বাঁধ প্রয়োজন। সব বাঁধ আগামী 10 বছরের মধ্যে নির্মাণ করতে হলে প্রয়োজন প্রায় 1,30,000 কোটি টাকা। ঢাকা শহরে মানুষ রাস্তায় থাকলেও তাকে পানি খেতে হবে, স্যানিটেশনে আমাদের মনোযোগ দিতে হবে। সো আমি এবার বলবো যে আমরা 10টা কথা বলবো না, 2টো কথা বলবো। একটা হলো বিশুদ্ধ পানির বন্দোবস্তের জন্য অ্যালোকেশন দেন, আর 2, সমস্ত পাথরের বাঁধ, বোল্ডার আমি একদিনে করতে পারবো না, অন্তত প্রতি বছর 12,000 কোটি টাকা এখানে অ্যালোকেশন দেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চল, কিন্তু স্থানীয়দের সমন্বয়ে উন্নয়ন অবকাঠামো নির্মাণ না হওয়ায় স্থায়ী উপকারে আসছে না সরকারের কোনো খরচ। প্রান্তিক এলাকার জনগোষ্ঠী আসলে উপকৃত হচ্ছে না। আমরা অর্থনীতির ভাষায় অনেক সময় বলি ফেস পাউডার ইকোনমি। আমরা ফেসকে বা রাজধানীকে, বড় বড় শহরগুলোকে শুধুমাত্র মেকআপের মতো উন্নতি করছি, কিন্তু মূল যে জনগোষ্ঠী প্রয়োজন প্রান্তিক জনগোষ্ঠী, সেই প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু সেভাবে উপকৃত হচ্ছে না। মূলত বাজেট হওয়া উচিত বটম আপ অ্যাপ্রোচ, মানুষের কাছে গিয়ে তাদের কাছ থেকে আসলে ইনফরমেশন নেওয়া দরকার, তাদের কি প্রয়োজন। আসন্ন বাজেটে জিডিপির কমপক্ষে 3% অর্থ পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু খাতে বরাদ্দ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। একটা আইডিয়াল সিচুয়েশন যদি আমরা বলি, টোটাল জিডিপির 3% এই জলবায়ু পরিকল্পনার জন্য বরাদ্দ রাখা উচিত। প্রতি অর্থ বছরে বাংলাদেশের সার্বিক জলবায়ু অর্থায়নে ঘাটতি $23.4 বিলিয়ন। এজন্য বৈদেশিক উৎস থেকে অর্থ জোগাড়ের পাশাপাশি দূষণকারী প্রতিষ্ঠানের ওপর 5% করারোপের তাগিদ খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রফতানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর 2025-27 মেয়াদের নির্বাচন চলছে। ঢাকা ও চট্টগ্রামের 2টি কেন্দ্রে সকাল 8টায় একযোগে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল 5টা পর্যন্ত। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্যানেল ফোরাম ও সমন্বিত পরিষদের নেতারা জানান, নির্বাচনে বিজয়ী হয়ে পোশাক খাতকে এগিয়ে নিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে স্বস্তিতে ভোটাররাও। গেল বছরের 5 আগস্ট সরকার পতনের পর বিজিএমইএর পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। প্রশাসক নিয়োগের 120 দিনের মাথায় নির্বাচন আয়োজনের কথা থাকলেও ভোটার তালিকা হালনাগাদ ও কিছু কারখানায় শ্রম অসন্তোষে তা পিছিয়ে যায়। এতে নির্দিষ্ট সময়ের 4 মাস পর হচ্ছে বিজিএমইএ নির্বাচন। শনিবার সকালে ঢাকার ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পর ফোরামের প্যানেল লিডার বলেন, পোশাক খাতের শ্রমিক মালিক সকল স্তরের দাবি পূরণ করা হবে। ভোটারদের আমাদের দলের প্রতি আস্থা আছে, আমরা শতভাগ আশাবাদী নির্বাচনে আমাদের দল ফোরাম একটা ভালো ফলাফল করবে। এ সময় সম্মিলিত পরিষদের সভাপতি তুলে ধরেন শিল্পের নানা উন্নয়ন কর্মপরিকল্পনা। আজকের এই নির্বাচনটি যদিও ট্রেড বডির নির্বাচন, এটি একটি নির্বাচন আগামী নির্বাচনের জন্য স্বচ্ছ পরিচ্ছন্ন নির্বাচনের একটি ইন্ডিকেটর হবে। আমরা ঐক্যবদ্ধ থাকি, একসাথে মিলে এটাকে 100 বিলিয়নের টার্গেটে আমরা নিয়ে যাই। আমরা কোনো এখানে দল করতে চাই না। দীর্ঘদিন পর সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান করে সন্তুষ্টি প্রকাশ করেন ভোটারদের অনেকে। 16 বছর পর আমি ভোট দিতে আসতে পেরেছি। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে, এখনও সুষ্ঠু চলছে। আশা করি এর মধ্যে দিয়ে বিজিএমইর প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হবেন। প্রধান নির্বাচন কমিশনার জানান, বিজিএমইএ নির্বাচন দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি এখন পর্যন্ত খুশি না, খুশির উপরে আমরা জাতিকে একটা উদাহরণ তৈরি করার চেষ্টা করছি। আগামীতে নির্বাচন যেন এরকমই হয়। 3টি প্যানেলে 76 জন প্রার্থী লড়ছেন 35টি পরিচালক পদে। মোট ভোটার সংখ্যা 1865। নির্বাচিত পরিচালকরা পরে সভাপতি ও অন্যান্য পদে নেতা নির্ধারণ করবেন। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। পল্লী বিদ্যুৎ বিভাগ বা আরইবি নিয়ে পতিত সরকারের জ্বালানি উপদেষ্টার বেসরকারীকরণের পথেই হাঁটছে ও অন্তর্বর্তী সরকারও। এতে একদিকে বাড়বে দাম, অন্যদিকে আমদানি নির্ভরতায় বাড়বে ভর্তুকিও। এডিবি ও বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে গিয়েই পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন ঠেকাতে ব্যর্থ হয়েছে সরকার, বলছে ক্যাব। আরইবির দুর্নীতি তদন্তে মন্ত্রণালয় সহায়তা করেনি বলেও দাবি তাদের। আরইবির অনিয়ম তদন্তের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর আরও একটি রিপোর্ট। পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিনের। তবে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতি পরস্পরের দুর্নীতি সহ নানা দোষারোপ ও দাবিতে অস্থিরতা এখন চরমে। অন্যদিকে তাদের মতে সমস্যা সমাধানে নয়, আগুনে ঘি ঢালার মতো এজেন্ডা বাস্তবায়নে এগোচ্ছে সরকার। 2010 সাল থেকেই দাতাগোষ্ঠী, এডিবি ও বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী পল্লী বিদ্যুৎ খাতকে বেসরকারিতে রূপান্তরের যে সবক দেওয়া হয়েছিল আওয়ামী সরকারকে, তা বাস্তবায়ন করতে পারেনি শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-এ ইলাহি চৌধুরী। তার রেখে যাওয়া দায়ে হয়তো কাঁধে তুলে নিচ্ছেন বর্তমান উপদেষ্টা, এমন মন্তব্য করে ক্যাব বলছে, আরইবি বেসরকারি করা হলে বাণিজ্যিকীকরণে দাম বাড়বে বিদ্যুতের, খরচ বাড়বে সরকারের। বাণিজ্যিক হয়ে যাবে, তার মানে বিদ্যুতের দাম বাড়বে, জ্বালানির দাম বাড়বে, আরইবিতেও এরকম ব্যয় বেড়ে যাবে। ব্যয় বেড়ে গেলে জনগণের কাছ থেকে বেশি বেশি পয়সা
নেবে। ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর কাজটা হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানির বাজারটা আমদানি বাজারে পরিণত করা। এদিকে বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতির অংশ হিসেবে আরএবিতেও কেনাকাটা, টেন্ডার সহ মাঠ পর্যায়ে হয়েছে নানা অনিয়ম। প্রাথমিক তদন্তে স্পষ্ট হলেও দ্বিতীয় ধাপের তদন্তে মন্ত্রণালয় নিষ্ক্রিয় থেকেছে বলে অভিযোগ ক্যাবের। তারা এমনও দৃষ্টান্ত স্থাপন করেছে যার বিরুদ্ধে অভিযোগ তার কাছে চিঠি পাঠিয়ে তাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির জনবল আইনি কাঠামোতে একীভূতকরণ ও আরএবির অনিয়ম তদন্তে থার্ড পার্টিকে দায়িত্ব দেওয়ার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। বিদ্যুতের দুর্নীতির, আরএবি রিলেটেড দুর্নীতির সরকার কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? এটা তদন্ত করা উচিত থার্ড পার্টি দিয়ে, দরকারে দুদক এটা ইন্টারভিন করবে। পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগ আস্থা রাখতে না পারায় বিষয়টি রেগুলেটরি কমিশনে পাঠানোর পরামর্শ দেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এরপর যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কয়েকটি অনিবন্ধিত দল নির্বাচন না চাইলেও গণতন্ত্রের পথ আটকাতে পারবে না, ভোট হতে হবে ডিসেম্বরের মধ্যেই, হুঁশিয়ারি বিএনপির। প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে প্রশ্ন। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিলের রায় কাল, আইনি লড়াইয়ে জয় পাওয়ার আশা দলটির আইনজীবী ও নেতাদের। এবং জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির বিরুদ্ধে অভিযোগ দাখিল কাল, 5 অভিযোগের প্রমাণ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।